মানুষ আজ কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সির নক্ষত্রের জন্ম ও মৃত্যু পর্যবেক্ষণ করছে। পৃথিবীতে বসেই মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে স্বয়ংক্রিয় রোবট। কিন্তু আপনি কি জানেন, এই মুহূর্তে আপনার মনে যে ভাবনাটা তৈরি হচ্ছে তার উৎস ঠিক কোথায়? এটা আমরা এখনো পুরোপুরি জানি না। আজ আমরা কথা বলবো একটা মহাবিশ্ব নিয়ে, যার ওজন মাত্র 1400 গ্রাম। আপনার মাথার ভেতরে থাকা এই ছোট্ট নরম অঙ্গটাই আপনাকে হাসায়, কাঁদায়, স্বপ্ন দেখায়, ভালোবাসতে শেখায়, আবার কখনো ভেঙেও দেয়। বিজ্ঞান একে বলে 3 পাউন্ড ইউনিভার্স, আর বাস্তবে এটাই সবচেয়ে জটিল মহাবিশ্ব, যার ভেতরেই আমরা প্রতিদিন বাস করি। একবার ভেবে দেখুন, যে মস্তিষ্ক দিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন, সে নিজে কখনো ব্যথা অনুভব করে না, তবুও সে ব্যথা বোঝে। সে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু নিজের কাজের সম্পূর্ণ ব্যাখ্যা এখনও দিতে পারে না। আপনি কি জানেন, হাবল স্পেস টেলিস্কোপ 30 বছরে যত তথ্য বিশ্লেষণ করেছে, মানুষের মস্তিষ্ক তার থেকেও বেশি তথ্য বিশ্লেষণ করে মাত্র 30 সেকেন্ডে। এই মস্তিষ্কে রয়েছে 100 বিলিয়ন নিউরন, এবং তাদের মধ্যে 100 ট্রিলিয়নেরও বেশি সংযোগ। এই সংযোগগুলোতে প্রবাহিত হয় অতি ক্ষুদ্র জৈব বৈদ্যুতিক তরঙ্গ, গামা, বেটা, আলফা, থেটা, ডেল্টা। এই তরঙ্গগুলোই ঠিক করে দেয় আপনি গভীর মনোযোগে আছেন নাকি বিশ্রামে, আপনি যুক্তি দিয়ে ভাবছেন নাকি স্বপ্নের জগতে হারিয়ে যাচ্ছেন। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে মস্তিষ্ক বিদ্যুৎ তৈরি করে, কেন শিশুদের মস্তিষ্ক এত বেশি শক্তি খরচ করে, কোমায় থাকা মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন প্রত্যেক মানুষের মস্তিষ্ক আলাদা, যদিও আমাদের শরীর প্রায় একই। এটা শুধু একটি বিজ্ঞান ভিত্তিক ভিডিও নয়, এটা আপনার নিজের ভেতরের মহাবিশ্বকে বোঝার একটি যাত্রা। তাই অনুরোধ, ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখুন, অনুভব করুন। আর যদি আপনার মনে হয় বিজ্ঞান শুধু বইয়ের বিষয় নয়, বিজ্ঞান আমাদের অস্তিত্বের গল্প, তাহলে সায়েন্স ভিশন বাংলা পরিবারের সঙ্গে যুক্ত থাকুন। বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনের দিক বিবেচনা করলে মানুষ এখন অনেক দূর এগিয়ে গেছে। মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো গ্যালাক্সির নক্ষত্রের কার্যক্রম পর্যবেক্ষণ করছে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে। পৃথিবীতে বসে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে স্বয়ংক্রিয় রোবট ভবিষ্যতের মানুষের জন্য বাসযোগ্য নতুন পৃথিবী খুঁজতে। মহাবিশ্বের বিস্ময়কর রহস্যের আবরণ সরাতে শুরু করেছে মানুষ কয়েকশো বছর আগে থেকেই। অথচ মানুষ এখনও নিজের শরীরের সবকটি অঙ্গপ্রত্যঙ্গের কাজকর্ম কিভাবে নিয়ন্ত্রিত হয় তার পুঙ্খানুপুঙ্খ হদিশ পায়নি। যে মহাবিশ্বে আমাদের বাস, সেই জটিল মহাবিশ্বের মতো জটিলতা রয়েছে আমাদের প্রত্যেকের মস্তিষ্কে। সে কারণেই আমাদের মস্তিষ্ককে বলা হয় 3 পাউন্ড ইউনিভার্স বা 1400 গ্রাম ভরের মহাবিশ্ব। আমাদের শরীর ও মনের সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। মানুষের মস্তিষ্কের গড় ভর 1 কেজি 400 গ্রামের মতো। ছোট্ট একটা ফুলকপির সাইজের মস্তিষ্ক আমাদের, তবে ফুলকপির মতো অত শক্ত নয়, অত্যন্ত নরম। এর ভরের 75 থেকে 80% হল পানি, বাকিটা চর্বি ও প্রোটিন। কি আশ্চর্যজনকভাবে মস্তিষ্ক আমাদের সব অনুভূতি নিয়ন্ত্রণ করে, কিন্তু মস্তিষ্কের নিজের কোনো অনুভূতি নেই। মাথা ব্যথা বলতে আমরা যা বুঝি তা মস্তিষ্কের ভেতরের ব্যথা নয়। মস্তিষ্ক শরীরের সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু মস্তিষ্কের কার্যাবলী যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। মস্তিষ্ক তাই প্রাকৃতিকভাবেই খুবই সুরক্ষিত অবস্থায় থাকে। চুল আর ত্বকের পরই আছে অত্যন্ত শক্ত মাথার খুলি। শরীরের সবচেয়ে শক্ত হাড়গুলোর একটি হল মাথার খুলি। এটা আমাদের প্রাকৃতিক হেলমেট। মাথার খুলির নিচে আছে আরও 3টি পাতলা স্তরের সুরক্ষা ব্যবস্থা, মেনিনজেস।
মেনিনজেসের নিচে আছে বিশেষ এক ধরনের তরল, সেরিব্রোস্পাইনাল ফ্লুয়েড। এই তরল নরম মস্তিষ্ককে মাথার খুলির ভেতর নির্দিষ্ট জায়গায় ঠিকমতো বসিয়ে রাখে, শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে মস্তিষ্কের সংযোগ স্থাপন করে, রক্ত থেকে মস্তিষ্কের জন্য দরকারি পুষ্টি যোগায় এবং মস্তিষ্কের ভেতর কোনো বর্জ্য জমলে তা বের করে দেয়। আমাদের মস্তিষ্কের কাজকর্ম যেভাবে চলে তাকে মোটামুটিভাবে একটি অত্যন্ত ক্ষমতাশালী সুপার কম্পিউটারের সঙ্গে তুলনা করা যায়। আমাদের মস্তিষ্কের ক্ষমতা কত বেশি তা একটি ছোট্ট উদাহরণ থেকেই আন্দাজ করা যায়। হাবল স্পেস টেলিস্কোপ ৩০ বছর ধরে যত উপাত্ত বিশ্লেষণ করতে পেরেছে, মস্তিষ্ক ৩০ সেকেন্ডের মধ্যে এর চেয়ে অনেক বেশি উপাত্ত বিশ্লেষণ করে। মস্তিষ্কের উপরিভাগে পাতলা কর্টেক্স থাকে। এখানে ছোট্ট একটি বালুকানার সমান আয়তনে প্রায় ২০০০ টেরাবাইট তথ্য ধারণ করা সম্ভব। তার মানে এ পর্যন্ত পৃথিবীতে যে পরিমাণ ডিজিটাল ডেটা তৈরি হয়েছে তার সবকিছুই মানুষের একটি মস্তিষ্কে ধরে যাবে। মস্তিষ্ককে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে তুলনা করা যায়। স্নায়ুতন্ত্রের মাধ্যমে যত তথ্য ও উপাত্ত মস্তিষ্কে পৌঁছায় তার প্রসেসিং চলে মস্তিষ্কে। প্রায় ১০,০০০ কোটি বা ১০০ বিলিয়ন নিউরন আছে সেখানে। এই নিউরনগুলো একে অপরের সঙ্গে এত বেশি জটিল সংযোগ তৈরি করে কাজ করে যে এই সংযোগের সংখ্যা প্রায় ১০০ ট্রিলিয়ন বা ১ কোটি কোটি ছাড়িয়ে যেতে পারে। নিউরনের এই সংযোগগুলোতে অত্যন্ত কম মাত্রায় জৈব বিদ্যুৎ প্রবাহ হয়। শরীরের জৈব যৌগের ইলেকট্রন ও আয়ন পর্যায়ের জটিল বিক্রিয়ায় এই তড়িৎ প্রবাহ তৈরি হয়। এর পরিমাণ অত্যন্ত কম, সর্বমোট মাত্র কয়েক মিলি অ্যাম্পিয়ার। মানুষের সারা শরীরের উৎপাদিত মোট বৈদ্যুতিক ক্ষমতা মাত্র ১০০ ওয়াটের মতো, কিন্তু এই ১০০ ওয়াটের মধ্যে ২০ ওয়াটই খরচ হয় মস্তিষ্কের কাজে। মানুষের মস্তিষ্কের ভর শরীরের মোট ভরের মাত্র ২%, অথচ শরীরের মোট শক্তির ২০%ই তা খরচ করে ফেলে। শিশুদের ক্ষেত্রে তা আরও বেশি। সদ্যজাত শিশুরা শরীরের মোট শক্তির ৬৫ থেকে ৭০% খরচ করে মস্তিষ্কের কাজে, তাই তারা প্রায় সারাক্ষণই ঘুমাতে থাকে। মস্তিষ্কের নিউরনের সংযোগগুলোর প্রতিটি জৈব বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের স্পন্দনের স্থায়িত্ব মাত্র ১ থেকে ২ মিলিসেকেন্ড, কিন্তু এদের গতি অনেক বেশি, ঘণ্টায় প্রায় ৪৮০ কিলোমিটার। বিজ্ঞানীরা মস্তিষ্কের জৈব বৈদ্যুতিক তরঙ্গের প্রবাহ মাপার চেষ্টা করছিলেন অনেক বছর আগে থেকে। ১৮৭৫ সালে ইংরেজ বিজ্ঞানী রিচার্ড ক্যাটন খরগোশ ও বানরের মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ মাপার চেষ্টা করেছিলেন গ্যালভানোমিটারের সাহায্যে। মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গের লেখচিত্র ইলেকট্রোএনসিফ্যালোগ্রাফি বা ইইজি এর উৎপত্তি হয়েছে তখন থেকেই। এনসিফ্যালন শব্দের অর্থ ব্রেইন বা মস্তিষ্ক। অত্যন্ত সংবেদী গ্যালভানোমিটার ব্যবহার করে মানুষের মস্তিষ্কের প্রথম ইইজি করেন জার্মান স্নায়ুবিজ্ঞানী হ্যান্স বার্গার ১৯২৪ সালে। তিনিই প্রথম পর্যবেক্ষণ করেন যে মানুষ যখন ঘুমায় তখন তাদের মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্ক জাগ্রত অবস্থার তরঙ্গের কম্পাঙ্কের চেয়ে ভিন্ন। এরপর মানুষের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্কের কী ধরনের পরিবর্তন হয় তা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের স্নায়ুবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানীরা। কম্পাঙ্ক অনুসারে মস্তিষ্কের তরঙ্গকে প্রধানত ৫ ভাগে ভাগ করা হয়। আমরা যখন গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করতে থাকি তখন আমাদের মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্ক অনেক বেড়ে যায়। কম্পাঙ্ক ৩৫ হার্জের বেশি হলে তাদের বলা হয় গামা তরঙ্গ। গামা তরঙ্গ হল মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতার নির্দেশক। এই সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে অনেক ধরনের তরঙ্গের আদান প্রদান ঘটে। যখন আমরা স্বাভাবিক কাজে ব্যস্ত থাকি তখন মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্ক থাকে ১২ থেকে ৩৫ হার্জের মধ্যে। এই কম্পাঙ্কের তরঙ্গকে বলা হয় বেটা তরঙ্গ। আমরা যখন কথাবার্তা বলি, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিই, সমস্যার সমাধান করি, লেখাপড়া শিখি, তখন মস্তিষ্কে দেখা যায় বেটা তরঙ্গ। বিশ্রামের সময় মস্তিষ্কের কম্পাঙ্ক আরও কমে যায়, তখন কম্পাঙ্ক থাকে ৮ থেকে ১২ হার্জের মধ্যে। এই তরঙ্গগুলোকে আলফা তরঙ্গ বলা হয়। মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্ক আরও কমে গেলে আমাদের তন্দ্রা আসে। মস্তিষ্কের তরঙ্গের কম্পাঙ্ক ৪ থেকে ৮ হার্জের মধ্যে হলে তাদের থেটা তরঙ্গ বলা হয়।
আমাদের দৈনন্দিন কাজ যেগুলো আমরা অভ্যাসবশত করি, যেমন দাঁত ব্রাশ করা, গোসল করা, নিজের ঘরের মধ্যে হাঁটা ইত্যাদির সময় আমাদের মস্তিষ্ক থেটা তরঙ্গে কাজ করে। আর সবচেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গকে বলা হয় ডেল্টা তরঙ্গ। ডেল্টা তরঙ্গের কম্পাঙ্ক 0.5 থেকে 4 হার্জ। এই তরঙ্গে আমাদের মস্তিষ্ক ঘুমিয়ে পড়ে। আমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্য মস্তিষ্কের এই বিশ্রাম দরকার হয়। ডেল্টা তরঙ্গ হল মস্তিষ্কের বিশ্রামের তরঙ্গ। স্নায়ুর চিকিৎসায় ইইজি প্রথম ব্যবহার করা হয় 1937 সালে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে। তারপর থেকে ইইজি সিস্টেমের অনেক উন্নতি হয়েছে। কম্পিউটার টেকনোলজি ও ইলেকট্রনিকের উন্নতির সঙ্গে সঙ্গে ইইজির ব্যবহারিক ক্ষমতা অনেক বেড়েছে। মস্তিষ্কের অনেক জটিল রোগ নির্ণয়ে এবং অন্যান্য চিকিৎসায় রোগীর অবস্থা পর্যবেক্ষণে এই ইইজির সাহায্যে মস্তিষ্কের তরঙ্গের পরিবর্তনের দিকে লক্ষ্য রাখা হয়। রোগী যদি কোমায় চলে যায়, তখন রোগীর মস্তিষ্কের কাজকর্মের কোনো উন্নতি হচ্ছে কিনা দেখা হয় মস্তিষ্কের তরঙ্গ পর্যবেক্ষণ করে। মাথায় আঘাত পেলে কিংবা স্ট্রোক হলে মস্তিষ্কের তরঙ্গের পরিবর্তন হতে পারে। অনিদ্রা, মৃগী রোগ সহ অন্যান্য স্নায়বিক রোগের চিকিৎসায় ভূমিকা রাখছে মস্তিষ্কের তরঙ্গের বিন্যাস। মস্তিষ্কের তরঙ্গকে 5টি প্রধান ভাগে ভাগ করা হলেও প্রত্যেক মানুষের মস্তিষ্কের তরঙ্গ কিন্তু স্বতন্ত্র। এখানেই মানুষের সঙ্গে রোবটের পার্থক্য। মানুষের মৌলিক শারীরিক গঠন একই রকম হলেও প্রত্যেক মানুষ আলাদা। তাদের চিন্তার ধরন আলাদা। একই ধরনের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সিদ্ধান্তে উপনীত হয়। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপারটা মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে আলাদা করা যায়, কিন্তু এর সুনির্দিষ্ট কারণ এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি। এখানেই মস্তিষ্কের বিজ্ঞানের সীমাবদ্ধতা। মস্তিষ্ক মানুষের শরীর ও মনের কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। স্নায়ুতন্ত্রের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করে। এটি সংবেদনশীল তথ্য গ্রহণ করে, প্রক্রিয়াজাত করে এবং প্রতিক্রিয়া উৎপন্ন করে। মস্তিষ্কের বিভিন্ন অংশ নির্দিষ্ট কাজের দায়িত্ব পালন করে। সেরিব্রাম চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ এবং ঐচ্ছিক গতিবিধি নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম ভারসাম্য ও সমন্বয় নিশ্চিত করে, যখন ব্রেইন স্টেম শ্বাস-প্রশ্বাস ও হৃৎস্পন্দনের মতো স্বয়ংক্রিয় কাজ পরিচালনা করে। নিউরনগুলো ইলেকট্রোকেমিক্যাল সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে সিনাপসে। এভাবে মস্তিষ্ক পেশিগুলোকে নির্দেশ দেয়, আবেগ নিয়ন্ত্রণ করে এবং স্মৃতি সংরক্ষণ করে। হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা ও হরমোন নিয়ন্ত্রণ করে, যখন হিপ্পোক্যাম্পাস স্মৃতি গঠন করে এবং অ্যামিগডালা আবেগ যেমন ভয় পরিচালনা করে। থ্যালামাস সংবেদনশীল তথ্য সেরিব্রামে পাঠায়। এই অংশগুলো একসাথে কাজ করে মানুষের সকল কার্যক্রম পরিচালনা করে। মস্তিষ্ক এবং মহাবিশ্বের মধ্যে সরাসরি সংযোগের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে গঠনগত সাদৃশ্য এবং কোয়ান্টাম তত্ত্বের অনুমান রয়েছে। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের নিউরন নেটওয়ার্ক এবং মহাবিশ্বের গ্যালাক্সি জালের মধ্যে চমকপ্রদ মিল আছে। মানুষের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন এবং 100 ট্রিলিয়ন সংযোগ রয়েছে, যা মহাবিশ্বের গ্যালাক্সি সংখ্যা এবং কসমিক ওয়েবের সাথে মিলে যায়। উভয়েরই জটিলতা এবং সংযোগের নিয়ম একই রকম, যা বোলোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত। এছাড়াও মস্তিষ্কের 77 থেকে 78% সংযোগ অংশগ্রহণ করে না, যা মহাবিশ্বের ডার্ক এনার্জির সাথে তুলনীয়। কোয়ান্টাম মাইন্ড তত্ত্ব অনুসারে মস্তিষ্কের কোয়ান্টাম ক্ষেত্র মহাবিশ্বের কোয়ান্টাম ক্ষেত্রের সাথে যুক্ত থাকতে পারে, যা চেতনা বা টেলিপ্যাথির মতো ধারণা জন্ম দেয়। হলোগ্রাফিক মহাবিশ্ব তত্ত্বে মস্তিষ্ককে মহাবিশ্বের অংশ মনে করা হয়, কিন্তু এগুলো অনুমান ভিত্তিক এবং পরীক্ষাগত প্রমাণের অভাব রয়েছে। এই ধারণাগুলো দর্শন এবং প্যানসাইকিজমের সাথে যুক্ত। এতক্ষণ আপনি যা দেখলেন তা শুধু মস্তিষ্কের কার্যকলাপ ছিল না, এটা ছিল একটা প্রশ্নের প্রস্তুতি। কারণ বিজ্ঞান এখন জানে মস্তিষ্ক কিভাবে কাজ করে, কিন্তু এখনও জানে না
চেতনা কেন জন্মায়? আপনার মস্তিষ্কে যখন 100 বিলিয়ন নিউরন একসাথে সিগন্যাল পাঠায়, তখন কি শুধু বিদ্যুৎ প্রবাহিত হয়, নাকি সেখানে কোথাও জন্ম নেয় আমি নামের কিছু একটা? একটি থিওরি বলে চেতনা তৈরি হয় নিউরনের জটিল সংযোগ থেকে, কিন্তু আরেকটি থিওরি বলছে চেতনা হয়তো মস্তিষ্কের তৈরি কিছুই নয়। হয়তো মস্তিষ্ক শুধু একটি রিসিভার, ঠিক যেমন রেডিও ভেঙে গেলে সঙ্গীত থেমে যায় না, তেমনি মস্তিষ্ক থেমে গেলে কি চেতনা থেমে যায়? মৃত্যুর পর যদি মস্তিষ্ক বন্ধ হয়ে যায়, তাহলে সেই আমিটা কোথায় যায়? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনো জানে না, কিন্তু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন চেতনা হয়তো মহাবিশ্বের একটি মৌলিক ধর্ম, ঠিক যেমন সময়, স্থান বা শক্তি। আর যদি সেটাই সত্য হয়, তাহলে আপনি শুধু একটি শরীর নন, আপনি একটি চলমান চেতনা, যা এই মুহূর্তে একটি মস্তিষ্ক ব্যবহার করছে। পরের ভিডিওতে আমরা জানব চেতনা কি মহাবিশ্বের বাইরের কিছু? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো আমি বলতে পারবে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আপনি কি সত্যিই আপনার মস্তিষ্ক? এই প্রশ্নের উত্তর আপনি কোথাও পাবেন না, যদি না সায়েন্স ভিশন বাংলার সাথেই থাকেন। কারণ আমরা শুধু তথ্য দিই না, আমরা প্রশ্ন রেখে যাই। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওর কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি ভাবতে বাধ্য করেছে, অবশ্যই কমেন্টে মতামত লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী মহাজাগতিক অনুসন্ধানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।